আগুর-দহনে অগ্নিশিখা লেখিকা জোনাইয়া জিনু পর্ব ৪। কানাডা। অন্ধকার রুমে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে ২৭ বছরের এক যুবক। অন্ধকারের কারণে চেহারাটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। এখনো রাত হয়নি, তবে রুমের অন্ধকার দেখে মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে। চারপাশটা যেন অন্ধকার হয়ে এসেছে। ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে দুলছে যুবকটি। হঠাৎ বাহির থেকে দরজায় নক করার শব্দ ভেসে আসে যুবকটির কানে। এই সময় দরজায় নক করাতে বেশ বিরক্তই হয়েছে যুবকটি। মুখ দিয়ে চ শব্দ করে চোখ বন্ধ করে কাটকাট কণ্ঠে বলে ওঠে, কি চাই এ সময়? যুবকটির কর্কশ কণ্ঠ শুনে বাহিরে থাকা লোকটি শুকনো ঢোক গিলে বলে ওঠে, আসবো স্যার। ফাহিমের কথায় যুবকটির চোখ বন্ধ করে বলে ওঠে, ফাহিম রুমে প্রবেশ করে দেখে পুরো রুমটা কেমন ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ফাহিম অবাক হয় না, সে জানে এটা যে তার বসের নিত্যদিনের কাজ। যুবকটি ফাহিমকে চুপ থাকতে দেখে আগেই নেয় বসেই বিরক্ত হয়ে বলে ওঠে, এখানে কি দাঁড়িয়ে থাকতে এসেছিস ফাহিম? কিছু বলার থাকলে বল, আর না হলে যা এখান থেকে। ফাহিম নিজের বসের কথা শুনে শুকনো ঢোক গিলে বলে ওঠে, স্যার ডেনিকে পাওয়া গেছে, ওকে আমাদের লোকেরা ধরে আমাদের গোডাউনে রাখা হয়েছে এই মুহূর্তে। ফাহিমের কথায় যুবকটির কোনো ভাবান্তর এলো না, সে আগের নেই বসে আছে। যুবকটি এবার চোখ খুলে তাকিয়ে বলে ওঠে, এবার তুই যা। নিজের বসের এমন কথা শুনে ফাহিম বেশ অবাক। কোথায় এত বড় একটা খবর দিল, আর এই লোক শুধু বলে এখন চলে যেতে। ফাহিম বলে ওঠে, কিন্তু স্যার। আর বলতে পারল না ফাহিম। তার আগেই যুবকটি কর্কশ কণ্ঠে বলে ওঠে, তুই যাবি নাকি দারোয়ান দিয়ে তোকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো? কোনটা? এখনই বিদায় হ আমার রুম থেকে। ফাহিম ভয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, না না স্যার, আমি যাচ্ছি। স্যার যাচ্ছি, দারোয়ান চাচাকে কষ্ট করে আর আসতে হবে না। ফাহিমের কথা শুনে যুবকটির ফের কর্কশ কণ্ঠে বলে ওঠে, বকবক না করে বিদায় হ, আমি ২ ঘন্টা পর আসছি। ফাহিম আর কথা বাড়ায় না, এখন আর কিছু বললে নির্ঘাত এই লোক তুলে এক আছাড় মারবে। ফাহিম সেই ভয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। ফাহিম চলে গেছে সেটা বুঝতে পেরে যুবকটি পুনরায় আগের মতো বসে পড়ে। ফাহিম রুম থেকে বেরিয়ে দরজার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে ওঠে, কি খারুস লোক রে বাবা! কোথায় তাকে আমি তার শত্রুর এত ভালো খবর দিলাম, সেখানে এই বেটা আমাকে বলে দারোয়ান দিয়ে নাকি বাহিরে ফেলে দিয়ে আসবে। আর বেটা বজ্জাত কোথাকারের, খালি বস বলে ছেড়ে দিলাম। শেষের কথাটা বলেই ফাহিম মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে যায়। গাড়ি এসে থামে বিশাল বড় এক গোডাউনের সামনে। গাড়ি থামতেই একজন গার্ড দৌড়ে এসে গাড়ির দরজাটা খুলে দেয়। গাড়ির দরজা খুলতেই গাড়িতে থাকা যুবকটি গাড়ি থেকে নামে। পরনে তার কালো হুডি আর কালো প্যান্ট, মাথায় কালো ক্যাপ ও মুখে কালো মাস্ক ও চোখে কালো সানগ্লাস, হাতে গোল্ডেন কালারের ব্রেসলেট ঘড়ি, 2 হাত হুডির পকেট থেকে গুজে রাখা। যুবকটির চেহারাটাও দেখা যাচ্ছে না। যুবকটি এক মুহূর্ত অপেক্ষা না করে হনহন করে ঢুকে পড়ে গোডাউনের ভেতরে। পেছন পেছন তার 20 জন বডিগার্ড ও ফাহিম আসতে থাকে। গোডাউনের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় একজন পুরুষকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ওর মুখে কালো কাপড় ধারা ঢেকে রাখা হয়েছে। যুবকটি বাঁকা হেসে একজন গার্ডকে চোখের ইশারায় বলে কাপড় খুলে ফেলতে। গার্ডটি কথা মতো তাই করে কাপড় সরাতেই হঠাৎ চোখে আলো পড়ায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ডেনি। হুট করে আলো তার সয়নি যেন। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে নিজের চিরশত্রুকে দেখতে পেয়ে রাগে হিসিয়ে বলে ওঠে, এমকে, তোর এত বড় সাহস, তুই আমাকে তুলে নিয়ে এসেছিস? ডেনির চিৎকারে এমকে ঠোঁট বাঁকিয়ে হেসে ডেনির সামনে থাকা চেয়ারে বসে পড়ে। পকেট থেকে একটা সিগারেট বের করে 2 ঠোঁটের মাঝে রাখে। পাশ থেকে একজন গার্ড এসে দেশলাই দিয়ে সিগারেটটা জ্বালিয়ে সরে যায়। এমকে সিগারেটটায় একটা লম্বা টান দিয়ে ধোঁয়া উপরে ছাড়ে। এমকের এমন গা ছাড়া ভাব দেখে ডেনির রাগে শরীর ফেটে যাচ্ছে। ডেনি রাগে চিৎকার দিয়ে বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে এভাবে বেঁধে রেখেছিস? একবার শুধু ছাড়, তারপর আমি তোকে দেখাচ্ছি। এমকে জ্বলন্ত সিগারেটটা নিজের 2 আঙুলের ভাঁজে নিয়ে বলে ওঠে,
ছাড়া পেলে কি করবি শুনি? ডেনির আগে হিসিয়ে বলে ওঠে, জানে মেরে ফেলবো তোকে। ডেনির কথাটা যেন এমকের কাছে জোকসের মতো লাগলো। সে পুরো ঘর কাঁপিয়ে হেসে বলে ওঠে, এমকে লাইক সিরিয়াসলি তুই আমাকে মেরে ফেলবি? হাউ ফানি জোকস ইয়ার। তোর কথা শুনে আমি না হেসে পারলাম না। এমকের হাসি যেন ডেনির গায়ে কাটার মতো ফুটছে। ফাহিম একপাশে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটেও হাসি লেগে আছে। ডেনি এবার আগে কটমট করতে করতে বলে ওঠে, একবার খালি ছাড় আমায়, তোকে আমি যেন জ্যান্ত কবর দিব। ডেনির কথায় এবারও পুনরায় হাসে এমকে। এবার হাসি বন্ধ করে চোখ মুখে ভয়ঙ্কর রাগ ফুটিয়ে তুলে বলে ওঠে, মেহেরাজ খান তুর্যকে শাসাচ্ছিস? এই শহরের মাফিয়া কিংকে মারার হুমকি? বাহ, তোর সাহস দেখে আমি বেশ অবাক হচ্ছি। তাই এতই যখন তোর শখ আমাকে মারার, তাহলে চল তোর স্বপ্নটা আমি পূর্ণ করেই দেই, কি বল? বলেই তুর্য ফাহিমকে ইশারা করে ডেনির হাতের বাঁধন খুলে দিতে। ফাহিম ইশারা মতো তাই করে ডেনি ছাড়া পেয়ে হিংস্র বাঘের ন্যায় তুর্যের উপর ঝাড়িয়ে পড়তে যাবে। তখনই ডেনির বুক বরাবর এক লাথি মারে। সমস্ত শক্তি দিয়ে ডেনি ছিটকে পড়ে দূরে। তুর্য কুটিল হেসে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একজন গার্ডের হাত থেকে ধারালো একটা ছুরি নিয়ে এগিয়ে যায় ডেনির কাছে। ডেনি রীতিমতো মাটিতে পড়ে ব্যথায় কুকাচ্ছে। লাথির জোরটা বেশ অনেকটাই ছিল। বুকে হাত দিয়ে ব্যথায় আর্তনাদ করছে ডেনি। তুর্য ডেনির সামনে গিয়ে বসে ছুরির মাথাটা মাটিতে ঘুরাতে ঘুরাতে বলে ওঠে, তুই কী জানি বলছিস? আমাকে মাটিতে পুঁতে ফেলবি? এখন তো দেখছি মেহেরাজ খান তুর্যের এক লাথি খেয়ে টেনিয়ে পড়েছিস তুই। তুর্যের কথায় ডেনির শরীরে যেন গরম পানি ফেলার মতো করে ফসকা পড়ছে। তুর্য ডেনির কাহিনী দেখে ডেভিল হেসে ডেনির মুখে ছুরি স্লাইড করতে করতে বলে ওঠে, জানিস তো আমি একজন নামকরা হার্ট সার্জার্স। আমি খুব ভালো ছুরি চালাতে পারি। তার উপর এই কানাডা শহরের মাফিয়া কিং এমকে। আমি একজন প্রফেশনাল ছুরি চালক বলতে পারিস। একবার আমি ছুরি চালানো শুরু করলে এই মেহরাজ খান তুর্য চাইতে ভালো এই ছুরি কেউ চালাতে পারবে না, জানিস তো? তুর্যের কথায় ডেনি এবার কিছুটা ঘাবড়ে গেল। সে তুর্যকে ভালো করে জানে। তুর্য একবার যা বলে তাই করে। তার শরীরে ছুরির আঘাত করতে সে দুবারও ভাববে না। ডেনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মানে কি 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 করতে চাইছিস তুই? ডেনির কাপা কণ্ঠ শুনে তুর্যের বেশ মজা লাগলো। তুর্য কুটিল হেসে ছুরিটা নিচে নামিয়ে ডেনির হাতের কাছে এনে সেখানে ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, মানে হলো আমার গায়ে হাত দেবার কথা ভেবে তুই বড্ড ভুল করেছিস। তার শাস্তি তো তোকে পেতেই হবে। বলেই তুর্য সঙ্গে সঙ্গে হাতের পাতায় ছুরি ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ডেনি চিৎকার করে ওঠে। হাত চেপে ব্যথায় আর্তনাদ করতে শুরু করে দেয়। দেখে তুর্য হুঙ্কার করে বলে ওঠে, এই মেহেরাজ খান তুর্যকে এক আল্লাহ ছাড়া কারো মারার ক্ষমতা নেই, বুঝলি? বলেই হাতে থাকা ছুরিটা দিয়ে পরপর একাধারে ডেনির পুরো শরীরে আঘাত করতে থাকে। প্রতিটা আঘাতের সঙ্গে সঙ্গে ডেনির চিৎকার করে উঠছে। ফাহিম ভয়ে শুকনো ঢোক গিলে গার্ডরা সকলেই তাকিয়ে আছে। তুর্য ডেনির পুরো শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে উঠে দাঁড়িয়ে ফাহিমের দিকে তাকিয়ে গর্জন করে বলে ওঠে, একে এমনভাবে মৃত্যু দিবি যাতে সকলের মৃত্যু দেখে আঁতকে ওঠে। ওর লাশের একটি টুকরাও যাতে কেউ না পায়। জঙ্গলে ফেলে দিয়ে আসবি যাতে ওর পুরো শরীরটাকে জঙ্গলের হিংস্র পশুরা খুবলে খুবলে খায়। আর হ্যাঁ, অবশ্যই এইসব কিছু ভিডিও করে তার প্রাণপ্রিয় ভাই জেনিফারের কাছে পাঠিয়ে দিবি। সেও দেখুক তার প্রিয় আদরের ছোট ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছে। বলেই তুর্য কুটিল হাসে। ডেনির কথা বলার শক্তিটুকু নেই শরীরে। যন্ত্রণায় সে পাগল প্রায়। তুর্য পিছন ফিরে ডেনির দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা যদি নিজেদের বাঘ মনে করিস, আমি হলাম সিংহ, তোদের রাজা। এই গোটা কানাডার মাফিয়া কিং আমি। আমার পেছনে লাগা, আমাকে মারার শখ খুব, তাই না? বলেই তুর্য ফের নিজের সব শক্তি দিয়ে লাথি মারে ডেনির বুকে। লাথি মেরেই বলে ওঠে, শালা। একে তো শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপর আবার তুর্যের বলিষ্ঠ দেহে লাঠি। এবার ডেনির অবস্থা খারাপ। সে আর সহ্য না করতে পেরে সেন্স হারায়। সেটা দেখে তুর্য শয়তানি হাসে। তুর্য আর দেরি না করে সেখান থেকে হন হন করে বেরিয়ে পড়ে। তুর্যের যাওয়ার দিকে তাকিয়ে ফাহিম দীর্ঘশ্বাস ফেলে। এটা তার কাছে নতুন নয়। এসব দেখে দেখেই সে বিগত 9 বছর পার করছে। ফাহিম হচ্ছে তুর্যের অতি বিশ্বস্ত লোক।
সবসময় তুর্যের পাশে পাশে থেকেছে। ফাহিমের মা বাবা নেই, ছোট থাকতেই মারা গেছে। কানাডায় এসে কাজ করার সুবাদেই পরিচয় তুর্যের সাথে। ফাহিম তুর্যকে নিজের বড় ভাইয়ের চোখেই দেখে, তার পৃথিবী বলতে এই তুর্যই সব কিছু। ফাহিম গার্ডদের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার যা বলেছে তাই করো। ফাহিমের কথা মতো কাজে লেগে পড়ে গার্ডরা। তুর্য চলে যায় তার এই কানাডায় তৈরি করা ছোট্ট বাড়িটিতে। তুর্যের গাড়ি এসে থামে তার দোতলা বিশিষ্ট ছোট্ট বাড়ির সামনে। গাড়ি থামতে সে হন হন করে বেরিয়ে চলে যায় বাড়ির ভেতরে। সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে যেতে যেতে মাস্ক, ক্যাপ ও পরনের হুডিতে থাকা টুপিটা খুলে ফেলে। সুঠাম দেহে লম্বা পুরুষ সে, একেবারে মায়ের মতো গায়ের রং পেয়েছে। ফর্সা গায়ের রঙে এতক্ষণে পুরো মুখ লাল হয়ে গেছে তার। তুর্য নিজ ঘরে গিয়ে হুডির চেইন খুলে হুডিটা খুলে ছুঁড়ে মারে বিছানার ওপর। পেছন ফিরে তাকাতেই তার চোখ আটকে যায় দেওয়ালের উপর বিশাল বড় টিভিটাতে, যেখানে দেখা যাচ্ছে রমণী এলোমেলো হয়ে পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে ঘুমিয়ে আছে। পরনের জামাটাও তার উঠে আসে নাভি অবধি। চোখ আটকে যায় তুর্যের তার সেই হৃদয়হরণকারী নারীর দিকে। নেশালো চোখে তাকিয়ে আছে তার দিকে, ঠোঁটে তার মুচকি হাসি। তুর্য ধীরে ধীরে এগিয়ে যায় বিশাল বড় টিভিটির কাছে। এগিয়ে গিয়ে হাত বোলায় টিভির ওপর, ছুঁয়ে দেয় তার একান্ত নারীটিকে। এখান থেকেই তুর্য নেশালো কণ্ঠে বলে ওঠে, তুই এত নিষ্পাপ কেন বাবুই? বলতে পারিস আমায়? কেন প্রতি মুহূর্তে আমি তোর এই নিষ্পাপ চেহারার প্রেমে পড়ি? বলতে পারিস? কেন এত পাগল করছিস তুই আমায়? কেন করছিস এত পাগল তুই আমায়? বলেই থামে তুর্য। কিছু সময় রমণীর মুখের দিকে তাকিয়ে পুনরায় কাতর কণ্ঠে বলে ওঠে, প্রতি মুহূর্তে তোকে এভাবে দেখে যে আমি থাকতে পারি না। মনে হয় এখনই ছুটে চলে যাই তোর কাছে। তোকে ছোঁয়ার তৃষ্ণা যে আমায় বড্ড পোড়ায়। তোকে এই অবস্থায় দেখে যে আমি নিজেকে সামলাতে পারি না। তুই তো খুব শান্তিতে ঘুমাচ্ছিস, কিন্তু আমি যে পারছি না। গত 14টা বছর তোর শূন্যতা আমার দহনকে অগ্নিশিখায় পরিণত করেছে। তুই কি সুন্দর করে বাচ্চাদের মতো ছড়িয়ে ছিটিয়ে শান্তিতে ঘুমাচ্ছিস, কিন্তু আমি যে পারছি না। তোকে যে আমার বড্ড প্রয়োজন। এই হৃদয়ের জ্বালা যে তোকে ছাড়া আমার মিটবে না। তবে চিন্তা করিস না, খুব শীঘ্রই তোকে আমার খাঁচায় বন্দি করব। আমার অপেক্ষা শেষ হবে আর কিছুদিন পর। তোর 18 বছর পূর্ণ হয়েছে, আর কথা মতো আমার দেশে ফেরার কথা। এবার আমি দেশে ফিরব কিছুদিনের মধ্যে। অপেক্ষা কর আমার খাঁচায় বন্দি হবার জন্য। এত বছর আমি তোর দহনে অগ্নিশিখায় একা পড়েছি, এবার তোকে পুনরায় পালা। আমার দহনের জ্বালায় এবার তোকেও পুড়াতে চাই আমি বাবুই পাখি। বলেই তুর্য ঠোঁট বাঁকিয়ে হেসে টিভির দিকে ঝুঁকে ঠোঁট ছোঁয়ায় রমণীর পুরো মুখমণ্ডলে। বাংলাদেশ। অন্যদিকে তারা সেই যে ঘুমিয়েছে, এক ঘুমে উঠেছে সন্ধ্যা 7টায়। বেশ কিছু সময় ঘুমিয়ে এবার তার বড্ড শরীরটা ফ্রেশ লাগছে, তবে হালকা মাথা ব্যথা করছে। তারা বেশ কিছু সময় বিছানায় বসে হাত পা আড়ামোড়া করে তার উপর উঠে পড়ে বিছানা ছেড়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। মিনিট পাঁচেকের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে তার মধ্যে বেশ কয়েকগুলো ব্র্যান্ডের পাওয়ারি চশমা, তার মধ্যে থেকে একটা মোটা ফ্রেমের কাচের চশমা নিয়ে পরে নেয়। চশমার হ্যান্ডেলটা পিঙ্ক কালারের। তার আর মাইগ্রেনের ব্যথা থাকায় তার চশমা পরা। যদিও সব সময় পরে না, তবে বাসায় বা মাঝে মাঝে কলেজে পড়ে। আর যেদিন মাথা ব্যথা শুরু হয় সেদিন একটানা 1 মাস চোখ থেকে চশমা সরায় না সে। তারা চশমাটা পরে ফোনটা হাতে নিয়ে সোজা নিচে চলে যায়। যদিও তার ফোন নেওয়া বা না নেওয়া একই কথা। তার ফোন ফেসবুক, মেসেঞ্জার, ইমো, টিকটক, ইনস্টাগ্রাম অ্যাপস কোনোটাই নাই। এগুলো বাদে সব কিছুই আছে। নানান রকমের গেমস আছে, তারা সেগুলো নিয়েই দিন পার করে সারাদিন। তারা নিচে গিয়ে দেখে শ্রাবণ ড্রয়িং রুমের সোফায় বসে বসে গেমস খেলছে। রান্নাঘরে বাড়ির 3 বউ রাতের রান্না তৈরি করছে। আর আপাতত ছোটরা যে যার ঘরে আছে।